ধরেই যুক্ত ছিলেন, কিন্তু মনে করেছেন এটাই উপযুক্ত সময়, তাই আজকে উনি এবং ওনার আর এক জুনিয়র সুনীল কুমার সিং, এরা দুজনে আমাদের সাথে যোগদান করলেন। একজন থাকেন হচ্ছে রিসরা, একজন যাদবপুর থাকেন, আর একজন থাকে রিসরা চাপদানে। তা এরা আজকে এখানে জয়েন করলেন আমাদের এই ভারতীয় জনতা পার্টির যোগদান। আরও একজন মানুষ, কৃতি মানুষ, যিনি ডাক্তারিতে তার সময় ব্যয় দিয়ে বাদ দিয়ে নয়, সময় রেখে সময় দিয়েই আজকে চিকিৎসা শাস্ত্রের একটা মানুষ, যিনি আমাদের সাথে এসে জয়েন করলেন। তার নাম হচ্ছে ডাক্তার দেবাশিস বোদো, যিনি আমাদের এখানে একজন এমডি ডাক্তার দেবাশিস বোদক, যিনি ইন্টারনাল মেডিসিনের একজন প্রতিষ্ঠিত মানুষ। তিনিও আজকে ভারতীয় জনতা পার্টির এই কর্মকাণ্ডে সামিল হলেন আমাদের সাথে। আমাদের মধ্যে আছেন বহু মানুষ, যেমন হাওড়া বালি থেকে এখানে এসেছেন বেবি বণিক। রবি বণিককে আমাদের সাথে এখনই রয়েছেন। আপনারা জানেন যে আমার 2 ক্যালকাটা কর্পোরেশনের কাউন্সিলর আছেন, তৃপ্তি আছে আর গৌরব আছে। আর ওর সাথে সাথে ওই কাগজটা করে সিপিএমের যারা আছে, সুমন্ত হাতি আর সঞ্জয় প্রামাণিক পাঠক, যিনি স্টেট কমিটি ওই ইউনিয়নের সেক্রেটারি কনভেনার, গোপাল মিশ্র সেক্রেটারি। এরা সবাই বামপন্থী ইউনিয়নের রাজ্য শাখার কেউ সম্পাদক, কেউ সহসভাপতি, যারা রাজ্য ধরে দল করেন। এমনি ধরুন বিজেপি বা তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস, এদের দলের রাজ্যের দাবি পাওয়া যেমন দরকার, তেমনি কমিউনিস্ট পার্টি করেন এইরকম ধরনের প্রতিষ্ঠিত মানুষ। এরা প্রতিষ্ঠিত নেতৃত্ব আজকে কমিউনিস্ট পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। যেমন আমি আজকে আপনাদের 4টে নাম বললাম। একটা নাম হচ্ছে প্রতিষ্ঠিত শিল্প উদ্যোগী, যিনি রঞ্জন ব্যানার্জি, যে আদিত্য বিড়লা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট। তার সাথে রয়েছে জুনিয়র কালিগ রয়েছেন সুনীল সিং, একজন যাদবপুরে থাকেন আর একজন রিসরায় থাকেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মানুষ, সারাক্ষণই মানুষের সেবায় সময় প্রদান করছেন, সেই দেবদাস মণ্ডল, নামটা দেবাশিস মণ্ডল, ঠিক আছে, এরা জয়েন করছেন। এছাড়াও আজকে বিভিন্ন জায়গার মানুষেরা এখানে এসেছেন এবং যারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। দেখুন, আমাদের আজকে আমি এদের নামটাই শেষ করে মেনশন করলাম যে আপনারা শিক্ষাবিদ দেখেছেন, স্বাস্থ্যবিদ দেখেছেন, কিন্তু শিল্পোদ্যোগী মানুষ তো দেখেননি এখন অবধি। কোনো রাজনৈতিক দল শিল্পে এস্টাবলিশড প্রতিষ্ঠিত নাম নিয়ে এসে কিন্তু এখনও জয়েন করাননি, যিনি এস্টাবলিশড মানুষ। আমাদের এখানে আজকে কিন্তু আমরা শিল্পের এস্টাবলিশড মানুষ এবং ডাক্তারি এই মুহূর্তে কোভিড-19 প্রকোপে যখন সারা পৃথিবী মহামারীর আকার নিয়েছে, সেই সময় দাঁড়িয়ে একজন যুবক, ও তো অল্প বয়সেরই ছেলে, ও কিন্তু দাঁড়িয়ে
ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। এছাড়া যোগ দিলেন হচ্ছেন বিভিন্ন পেশায় যারা নিযুক্ত আছেন, যাদের মানুষ, তারাও আজকে এখানে যোগ দিয়েছেন। আজ যারা আছেন, যারা যোগ দিতে এসেছেন, শ্রমিক শ্রেণীর মানুষ, তাদের যিনি নেতৃত্ব আসছেন, আসুন আপনি তো মোহাম্মদ হানিফ, ইনি কিন্তু সিপিআইএমের প্রতিষ্ঠিত নেতা ছিলেন, আছেনও। সেখান থেকে ছেড়ে উনি আজ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যোগদান পর্বটা কিন্তু কোনো একটা জায়গায় সীমিত নেই, বিভিন্ন জায়গার বিভিন্ন অঙ্কের মানুষরা আজকে কিন্তু আমাদের প্রায় 60 জন সিপিআইএম কর্মী একসঙ্গে জয়েন করছে। ওরা কিন্তু একসাথে 60 জন সিপিআইএমের কর্মী আজকে জয়েন করছে। হ্যাঁ, এটা রাসবিহারী বিধানসভা। অতএব এটা কিন্তু খুব ছোটখাটো ব্যাপার নয়। 84 and 87 ওয়ার্ড। মোহাম্মদ হানিফ 23 বছর সিপিআইএম লোকাল কমিটির সম্পাদক ছিলেন। হ্যাঁ, তারপরে কি আপনাকে বহিষ্কার করেছে? হ্যাঁ, আপনার সিপিএম নেই? হ্যাঁ, সিপিএম নেই। সিপিএম এর আমার সঙ্গে সিপিআইএম এর 11 জন লোকাল কমিটি মেম্বারের ভেতরে 8 জন লোকাল কমিটি মেম্বার একসঙ্গে রিজাইন করেছে। আমার সাথে 50 জন পার্টি সদস্য রিজাইন করেছে। অতএব দেখা যাচ্ছে তাহলে বামপন্থী ডানপন্থী ছাড়াও ভারতীয় জনতা পার্টিতে সাধারণ মানুষও আসার একটা ঢল আসছে। আমি এখন আপনাদের শিল্পোদ্যোগীকে দেখালাম, ডাক্তার দেখালাম, সিপিএম দেখালাম, আরও অপেক্ষা করুন, আরও বহু মানুষ আছে যারা বহু মানুষের আমরা যোগদান মেলা বলেছি একসাথে করব। তাই আজকে যোগদান মেলা করার জন্যে আমরা আস্তে আস্তে জয়েন করেছি। তৃণমূল আছে, অপেক্ষা করুন। আমি সব্যসাচীকে বলবো রঞ্জন ব্যানার্জিকে গলায় মাল দিয়ে উত্তরীয় দিয়ে তাকে জয়েন করা হয়েছে। একটা নে না, এই বেলুনটা কি হলো? বেলুন, বালি বেলুন। ওয়েলকাম শুনেছি। আকাশ দাসকে মঞ্চে ডেকে নেব। বালি থেকে আসা সিপিএম থেকে 50 নম্বর ওয়ার্ড এলসিএম কাজল দাসকে মঞ্চে ডেকে নেব। কাজল দাস লোকাল কমিটির মেম্বার। এনারা আজকে আমাদের ভিতরে প্রায় 100 লোক নিয়ে বালি 51 নম্বর ওয়ার্ড আর 50 নম্বর ওয়ার্ড থেকে জয়েন করবে। আকাশ দাস তোদের আর কেউ আছে? একদম ইয়াং যুবক। শ্রীমান হাতি এক্স এলসিএম সুমন্ত হাতি। সিপিএমটা তো উঠে গেল। অঙ্কুর দাস 87 নম্বর ওয়ার্ডে এনজিও চালান, ওখানকার সোশ্যাল ওয়ার্কার। গোপাল মিশ্রা হচ্ছেন পশ্চিমবঙ্গ সমাজপত্র বিক্রেতা। আজকে
ভারতীয় জনতা পার্টির এই যে যোগদান মেলা, এই অনুষ্ঠানে আজকে আমাদের যোগদান মেলা একটু নতুন মাত্রায় গেল। আজকে একটু নতুন মাত্রায় গেল। একটু নতুন মাত্রায় গেল এবং বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের মানুষ এসছেন। আমাদের প্রতাপবাবু এখানকার অফিসের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহসভাপতি এবং অফিস ইনচার্জ উনি রয়েছেন। আমার সাথে রাজ্য কমিটির সম্পাদক এবং বিধায়ক সব্যসাচী দত্ত রয়েছে, দুই আমাদের কাউন্সিলর রয়েছে এবং প্রতিষ্ঠিত মানুষের রয়েছে, ডাক্তার আছেন, শিল্পপতি আছেন, বিভিন্ন মানুষেরা আছেন। তাই স্বাভাবিকভাবে এদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টি থেকে তাদের প্রত্যেককে নিশ্চয়ই করে সম্মানের সাথে স্ব স্ব জায়গায় কাজকর্ম দেওয়া হবে। আচ্ছা করবেন তাদের সবাইকে করার জন্য আজকের মতন আমরা আবার যাচ্ছি। আমি শুধু মুকুলদাকে একটাই অনুরোধ করব, সব শ্রেণীর মানুষ আনছে কিন্তু চপ শিল্পের মানুষ আনলেন না এখনো। একটা চপ শিল্প তো আনবেন, পালিয়ে গেছে, দেখুন চপ শিল্প পাওয়া যায় কিনা। বলো কার কি আছে? তারপর তৃণমূল কংগ্রেসে এসছেন এবং সাংসদ হিসেবে তার দায়িত্ব পালন করছেন। তাহলে আগে ওনাকে তো একটা কথা স্বীকার করতে হবে যে স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ওনার প্রাক্তন দল কংগ্রেস যে তথ্য প্রকাশ করা দরকার ছিল সেটা করেনি বলে আজকে ওনাকে ভারতীয় জনতা পার্টির কাছে আবেদন করতে হচ্ছে তথ্য প্রকাশ করা। তাই স্বাভাবিকভাবে উনি চাইছেন আমরাও নিশ্চয়ই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন এবং নেতাজি সুভাষ বোস নিয়ে তার প্রাক্তন দল এটা প্রকাশ না করার জন্য প্রাক্তন দলের কাছে আবেদন করা উচিত এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সুভাষ বোস নিয়ে তার যে সদিচ্ছা দেখাচ্ছেন, আমার স্থির বিশ্বাস শুভেন্দু শেখর রায়ের যে আবেদন সেটা যথাযথ জায়গায় আমরা পৌঁছে দেব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারোর কথা বলছি বা এর আগে যখন বিশ্বভারতী ছাড়া অন্যান্য ইউনিভার্সিটি ছিল, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু বাবু, তখন সেই বিশ্ববিদ্যালয়গুলো কারোর কথা বলত। বিশ্বভারতী আজকে এই কথা বলে তারা মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চায়। কাল ইলেকশন কমিশনের কাছে আপনারা যাচ্ছেন, কি বলবেন? এখন প্রথম তো একটা কথা তো আজকে আমি মিটিংয়ে কি আলোচনা হবে এখন বলা যায় না। মিটিংয়ে আলোচনা পরিবেষ্টিত আলোচনা হবে, কিন্তু একটা জিনিস তো খুব পরিষ্কার, আমরা দুটো দিক দেখলাম, পরপর তিনটে দিক দেখলাম। বাংলায়
রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের রাজনীতি করার যে স্পেস সেটা পাওয়া যাচ্ছে না। এটা তো নিশ্চিত করে বলবো। না, ইলেকশন কমিশন নিরপেক্ষ কাজ করছে না, আবার বলি যে আমি দেখছি যে এই রাজ্যের বিধানসভা ভোট যারা চালায় তাদের 3বার 4বার করে এই রাজ্যে ভোট চালানোর অভিজ্ঞতা হয়ে গেছে। এই স্বাভাবিকভাবেই ইংরেজি বা বাংলায় বলে যে একটা বাতাবরণও তৈরি করার জন্য যে 1 বছর হয়ে গেলে 2 বছর কুলিং পিরিয়ড থাকে এদিক ওদিক সরানো। তা আমিও বলবো যে রাজ্য নির্বাচন কমিশনের যারা আধিকারিক তাদেরও বাংলার মানুষের কাছে একটা ফেয়ার অ্যাটিটিউড রাখা দরকার। কালকে টালিগঞ্জে তৃণমূলের পক্ষ থেকে একটা মিছিল বেরিয়েছিল, এই মিছিলে স্লোগান দেওয়া হয়েছে পশ্চিমবাংলাকে গদ্দারো কো গুলি মারো শালিক। কি করবেন? আমার বলেছে যে দিলীপ ঘোষের চামড়া গুটিয়ে দেবো আমরা, এই ধরনের সংস্কৃতি। এটা সংস্কৃতি কৃষ্টিকে বলেই সম্পূর্ণ যারা করছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের সুরক্ষিত হোক এবং তারা এই ধরনের যে প্ররোচনামূলক কথা বলছে তার থেকে শুনে যাবে। देखिए मदन तो क्या बोल रहा है या क्या बोल रहा है वो बंगाल मानुष सुना है और बंगाल का मानुष उसका बहुत हाँ बोलिए। सब बोले थे। फेसबुक में हम लोग सब यूथ हंसते रहते हैं, उनके लिए क्या बोलेंगे? उनके लिए तो यहाँ बोलना नहीं चाहिए। दूध मांगोगे खीर देंगे, बंगाल मांगोगे खीर देंगे, दारू मांगोगे तो मटन। দেখা স্কুলে বা কলেজে একটা লোককে যদি দীর্ঘদিন সেই জায়গায় থাকে তাহলে একটা কুলিং পিরিয়ড হয় এবং কোনো নির্বাচন বা কিছু হলে তখন তাদের সরিয়ে দেওয়া হয়। আমিও বলবো যে কারণ 2 বছর মানে দুটো টার্ম ইলেকশন হয়ে গেল, 4টে টার্ম হয়ে গেল, মানুষের কাছে যাতে গ্রহণযোগ্যতা থাকে এইসব মানুষকে রেখেই নির্বাচন করা হচ্ছে। দলের লোক নেই তাহলে এত আলোচনা হচ্ছে কেন? আমাদের তো মানুষের কাছে নির্বাচন কমিশন আসছে, তাদের কাছে আবেদন করার কাজ। আমরা আবার আবেদন করব যে গণতন্ত্রের কথা অনুযায়ী সুষ্ঠু অবাধ নির্বাচন করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। আমরা বিশ্বাস করি যে সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করবে। স্বাভাবিকভাবেই একটা স্ট্রে ঘটনা নিয়ে নির্বাচন কমিশন নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। অর্থাৎ আগে নির্বাচন কমিশনের সাথে দেখা হোক, কথা বলি, আমাদের বক্তব্য জানাই, তারপর চলবে। এখন নির্বাচন এটা সবে ফার্স্ট ফেজ। আপনারা কি মনে করেন রাজ্যের নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা আছে আধিকারিকদের? না, রাজ্যের নির্বাচন কমিশনের আধিকারিকদের মধ্যে এক একজন আধিকারিক এক এক রকম। অর্থাৎ স্বাভাবিকভাবে অ্যাজ এ হোল ফুল বডি তো বলতে পারবো না, কারণ নির্বাচন আধিকারিক যারা এখানে কাজ করে তারা অন বিহাফ অফ ইলেকশন কমিশনে কাজ করে। কোনো অভিযোগ করতে গেলে আলটিমেটলি ইলেকশন কমিশনের কাছে তা সেইভাবে তো বলা যাবে না। কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে আবার আবেদন করব বাংলায় নির্বাচন সম্বন্ধে মানুষের একটা ধ্যান ধারণা জন্মাচ্ছে। সেই ধ্যান ধারণা হচ্ছে নির্বাচন কমিশন সচেষ্ট হয় বাংলায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমরা আশা করব বাংলায় এবারেও অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন তার ভূমিকা যথার্থভাবে পালন করবে। বাংলার পুলিশ ব্যবস্থা সম্বন্ধে বাংলার মানুষের অনীহা আছে। বাংলার পুলিশ ব্যবস্থা অত্যন্তভাবে একটা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব, সুতরাং স্বাভাবিকভাবে যত তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনী এসে দায়িত্বভার নেবে তত বাংলার মানুষ একটু হলেও নিরাপত্তার আশ্বাস পাবে। কখন যদি যখন মানুষ তার যে নির্বাচন কেন্দ্রে নিরাপত্তার অভাব বোধ করে, নিরাপত্তা মানে শারীরিক নিরাপত্তা না, রাজনৈতিক নিরাপত্তার অভাব বোধ করে,
তখনই তারা হিসাব করে। আর কিছু নাই তো? থ্যাংক ইউ।